WBSSC ক্লার্ক এবং গ্রুপ ডি এক্সাম খুব শীঘ্রই হতে চলেছে এবং আমি পূর্বেই বলেছিলাম আমরা আমাদের চ্যানেলে প্রতিদিন ডেলি বেসিসে একটি করে প্র্যাকটিস সেট প্রোভাইড করব এবং আমাদের চ্যানেলের এই যে প্রোভাইড করা ভিডিওগুলো সম্পূর্ণভাবে ক্লার্কশিপ এবং গ্রুপ ডি এক্সামের ক্ষেত্রে যে জায়গা থেকে প্রশ্ন করা হয় বা প্রশ্ন করা হতে পারে সেরকম জায়গা থেকেই প্রশ্নগুলো নেওয়া। ফলে তোমরা যদি উত্তরগুলো করতে পারো অবশ্যই ভালো, যদি নাও করতে পারো উত্তরগুলো দেখে নেবে এবং পরবর্তী ক্ষেত্রে ওই টপিকগুলো আর একবার রিভিশন দিয়ে নেবে। কারণ এই যে প্রশ্নগুলো এই ধরনের প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষায় পাবে এবং এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমরা তোমাদের যে আপকামিং ক্লার্কশিপ এবং গ্রুপ ডি পরীক্ষা সেখানে সফলতা পাবে। আজকের সেটের প্রথম প্রশ্ন, নূরজাহানের আসল নাম কী ছিল? অপশন এ আঞ্জুমান বানু বেগম, বি লুৎফরনেসা, সি মেহেরুন্নেসা অ্যান্ড ডি জাহানারা। আমি পূর্বেই বললাম আমাদের চ্যানেলের মক টেস্ট বা প্র্যাকটিস সেট অভ্যাস করলে আমরা কিন্তু ডিটেলস বলে দিই এবং আমাদের চ্যানেলে এই প্রশ্নগুলো এমনভাবে তৈরি করি যাতে প্রতিটা অপশনই গুরুত্বপূর্ণ, এই অপশনগুলো থেকেও আলাদাভাবে প্রশ্ন আসতে পারে। আমরা যদি নামগুলো দেখি এখানে প্রথমেই যে নামটা আছে আঞ্জুমান বানু বেগম, এই নামটা ইম্পর্টেন্ট এই কারণেই, এই নামটা হচ্ছে শাহজাহান পত্নী মমতাজের নাম, অর্থাৎ মমতাজের পূর্বের নাম ছিল আঞ্জুমান বানু বেগম। 2 নম্বর যে নামটা রয়েছে লুৎফরনেসা, লুৎফরনেসা ইম্পর্টেন্ট হচ্ছে এই কারণেই, দু জায়গায় লুৎফরনেসা নামটা তোমরা পাবে। একটা হচ্ছে সিরাজউদ্দৌলার যে প্রধান মহিষী বা প্রধান রমণী যিনি ছিলেন তিনি হচ্ছেন লুৎফরনেসা সিরাজউদ্দৌলার ক্ষেত্রে। ঠিক একই রকমভাবে লুৎফরনেসা নামটা আরেক জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে কপালকুণ্ডলা উপন্যাসে। কপালকুণ্ডলা উপন্যাসে বঙ্কিমচন্দ্রের একটা শ্রেষ্ঠ উপন্যাস, সেই উপন্যাসে নবকুমারের সঙ্গে নবকুমারের যে প্রথম বিবাহ সেই জায়গায় সে যে পত্নী তার নাম কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি অন্য ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তী ক্ষেত্রে নাম হয় লুৎফরনেসা। এই নামটাও কিন্তু কপালকুণ্ডলা উপন্যাসে পাওয়া যায়। আর সিরাজউদ্দৌলার প্রধান মহিষী ছিলেন লুৎফরনেসা। মেহেরুন্নেসা হচ্ছে এই যে নূরজাহান যার কথা বলছি তার আসল নাম হচ্ছে মেহেরুন্নেসা। আর এই মেহেরুন্নেসার সঙ্গে আঞ্জুমান বানু বেগম বা মমতাজ শাহজাহান পত্নী তার একটা সম্পর্ক আছে। এই মেহেরুন্নেসার যে ভাই আসফ খান তার কন্যা হচ্ছেন আঞ্জুমান বানু বেগম বা মমতাজ। যদিও এই সময় তোমরা যারা মোগল সাম্রাজ্য ইতিহাস পড়েছো জানবে যে মেহেরুন্নেসা চেয়েছিল অন্য কারোর সঙ্গে, সেই সময় যেহেতু জাহাঙ্গীরের পরে কে রাজা হবে এই নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল, সেই সময় কিন্তু শাহজাহান অর্থাৎ খুরমের পক্ষ নেয়নি মেহেরুন্নেসা, এই নিয়ে কিন্তু বিভিন্ন সমস্যা হয় এবং পরবর্তী ক্ষেত্রে মমতাজকে বিয়ে করে শাহজাহান এবং তার নাম ছিল আঞ্জুমান বানু বেগম। ডি যে অপশন হয়েছে জাহানারা, জাহানারা নামটাও ইম্পর্টেন্ট। জাহানারা এবং রোশনারা এই দুটো নাম তোমরা মনে রাখবে। জাহানারা এবং রোশনারা এই দুটো নাম হচ্ছে ইম্পর্টেন্ট এই কারণেই, আমরা যেমন আওরঙ্গজেব নাম পড়েছিলাম, দারা, শিখো, ঔরঙ্গজেব, মুরাদ, এই যে 4টে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব মোগল সাম্রাজ্যের ক্ষেত্রে, সেই সময় কিন্তু রোশনারা এবং জাহানারা এই 2 বোনের নাম, এটা হচ্ছে ঔরঙ্গজেবের বোনের নামও খুব ইম্পর্টেন্ট। এই রোশনারা কিন্তু ঔরঙ্গজেবেরকে সাহায্য করেছিলেন এবং তিনি একটা প্রশ্ন আসে বা রিসেন্ট একটা পরীক্ষা এসেছিল যে ঔরঙ্গজেবের যে রোশনারা একটা বোন তিনি কী বিষয়ে পারদর্শী ছিলেন, তিনি অ্যাকচুয়ালি কিন্তু লিটারেচারে খুব উন্নত পারদর্শিতা দেখিয়েছিলেন, তিনি একজন কবি ছিলেন রোশনারা। আর জাহানারাও খুব ইম্পর্টেন্ট ছিলেন, কিন্তু ঔরঙ্গজেবকে যেহেতু রোশনারা সাপোর্ট করেছিলেন ফলে সেই জন্য রোশনারাকে ঔরঙ্গজেব বেশি ভালোবাসতেন। এই জাহানারা এবং রোশনারা নামটাও খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় আসে, এরা হচ্ছে ঔরঙ্গজেবের বোন। ফলে আমরা বুঝতে পারছি নূরজাহানের আসল নাম হলো অপশান সি মেহেরুন্নেসা। এই নামগুলো প্রত্যেকটা নামই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা নাম থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসে। 2 নম্বর প্রশ্ন, পক্ষী সম্পর্কিত বিদ্যাকে কী বলে? অপশন এ অ্যান্টোমোলজি, অপশন বি অ্যান্থোলজি, অপশন সি অর্নিথোলজি অ্যান্ড ডি জুওলজি। আমরা বুঝতেই পারছি এখানে যে প্রথমেই যেটা আছে অ্যান্টোমোলজি, অ্যান্টোমোলজি বুঝতে যাবে পতঙ্গ সম্পর্ক, ইনসেক্ট রিলেটেড যে সাবজেক্ট সেটা হচ্ছে এন্টোমোলজি। অ্যান্থোলজি হচ্ছে এ ব্রাঞ্চ অফ পোয়েম, অর্থাৎ অনেকগুলো পোয়েমকে একসঙ্গে বলা হয় অ্যান্থোলজি। অর্নিথোলজি হচ্ছে বার্ড রিলেটেড বিষয় অর্থাৎ পক্ষী বিষয়ক। আর জুওলজি আমরা বুঝতেই পারছি অ্যানিম্যাল বা প্রাণী রিলেটেড বিষয়। রাইট আনসার হবে অপশন সি অর্নিথোলজি। এই অর্নিথোলজি থেকে একটা প্রশ্ন আছে যে সেলিম আলী ন্যাশনাল পার্ক কী জন্য বিখ্যাত? রেপো রেট কে নির্ধারণ করেন? অপশন এ SBI স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বি সেন্ট্রাল গভর্নমেন্ট মানে ইউনিয়ন গভর্নমেন্ট, সি RBI রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যান্ড ডি ফাইন্যান্স মিনিস্টার অর্থমন্ত্রী। রেপো রেট সহজ ট্রিক্স একটা বলি, যখন কোনো রেট থাকবে, রেপো রেট হতে পারে, রিভার্স রেপো রেট হতে পারে, বেস রেট হতে পারে, যে ধরনের রেট না হোক না কেন, যদি তোমরা না জানো উত্তর আন্দাজে করে ভাবো, সবসময় উত্তরটা করে দেবে RBI রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 4 নম্বর প্রশ্ন, ভারতের নবীনতম রাজ্য কোনটি? অপশন এ অন্ধ্রপ্রদেশ, বি ছত্তিশগড়, সি তেলেঙ্গানা অ্যান্ড ডি উত্তরাখণ্ড। আমরা বুঝতেই পারছি সবথেকে নবীনতম রাজ্য যেটা
অপশন সি তেলেঙ্গানা, যেটা রিসেন্টলি হয়েছে অন্ধ্রপ্রদেশ থেকে। রাইট অ্যান্সার অপশন সি তেলেঙ্গানা। 5 নম্বর প্রশ্ন, অমিত্রা ঘাত উপাধি কে নিয়েছিলেন? অপশন এ বিম্বিসার, বি বিন্দুসার, সি অজাতশত্রু অ্যান্ড ডি ধননন্দ। এই ধরনের যে সাম্রাজ্যগুলো ছিল, তাদের যে রাজা ছিল, তাদের শেষ সম্রাট এবং প্রথম সম্রাট কে ছিল, এগুলো মুখস্থ করবে, তার সঙ্গে সঙ্গে উপাধিগুলো। আমরা যদি উপাধিগুলো দেখি, বিম্বিসার হচ্ছে মগধের প্রথম রাজবংশ, হর্ষঙ্কর রাজবংশের প্রথম যিনি প্রতিষ্ঠাতা, তিনি বিম্বিসারের উপাধি ছিল কিন্তু সৈনিক। বিম্বিসারের উপাধি ছিল সৈনিক। এখান থেকে প্রশ্ন আছে সৈনিক কার উপাধি। আর বিম্বিসারের ছেলে হচ্ছে অজাতশত্রু, তার উপাধি ছিল কুনিক। ধননন্দ আমরা জানি গ্রিকরা তাকে আগ্রামেস বলতো, এটাও তার উপাধি আগ্রামেস। আর একই রকমভাবে বিন্দুসার হচ্ছেন অমিত্রাঘাত উপাধি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 6 নম্বর জিওগ্রাফি রিলেটেড প্রশ্ন, রিভার রিলেটেড। ভাগীরথী ও অলকানন্দা কোথায় মিলিত হয়েছে? আমি বলেছিলাম যে ভাগীরথী যখন প্রবাহিত হয়ে আসছে এবং তার কাছে অলকানন্দাও প্রবাহিত হয়ে আসছে এবং একটা জায়গায় মিলিত হচ্ছে, মিলিত হওয়ার পর সে কিন্তু পুনরায় আসছে এলাহাবাদ। সেখানে এলাহাবাদে এসে আরেকটা নদী অর্থাৎ যমুনা মিলিত হয়েছে এলাহাবাদে এসে। তার আগে কিন্তু ভাগীরথী এবং অলকানন্দা মিলিত হওয়ার আগে, ঠিক এই যে পয়েন্টটা এক্স পয়েন্টটা, এর আগে কিন্তু এই অলকানন্দার সঙ্গে কিন্তু আরও অনেক নদী মিলিত হয়েছে। কোনো জায়গায় মন্দাকিনী রিভার মিলিত হয়েছে, কোনো জায়গায় পিণ্ডারি গঙ্গা মিলিত হয়েছে। ফলে সবগুলোতে কিন্তু একটা প্রয়াগ সৃষ্টি হয়েছে। নামগুলো একটা ট্রিক্সের মাধ্যমে আলোচনা করেছিলাম, তোমরা দেখে নেবে। আজকের প্রশ্ন যে ভাগীরথী এবং অলকানন্দা যেখানে মিলিত হচ্ছে তার নাম কি? অপশন এ কর্ণপ্রয়াগ, অপশন বি রুদ্রপ্রয়াগ, অপশন সি নন্দপ্রয়াগ অ্যান্ড ডি দেবপ্রয়াগ। আজকের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি দেবপ্রয়াগ। দেবপ্রয়াগে ভাগীরথী এবং অলকানন্দা, এই যে এক্স পয়েন্টটা বললাম, এটা হচ্ছে দেবপ্রয়াগ। এবং পরবর্তী ক্ষেত্রে এলাহাবাদে এসে যমুনা মিশছে, সেটা হচ্ছে প্রয়াগরাজ, যেটা আমরা কদিন আগে কুম্ভ হয়ে গেল, সে এলাহাবাদ। নেক্সট আমরা 7 নম্বর প্রশ্ন দেখব। চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ সময়ে কোন ধর্মের অনুসারী হয়েছিলেন? অপশন এ জৈন, বি শৈব, সি বৌদ্ধ অ্যান্ড ডি বৈষ্ণব। চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি দক্ষিণ ভারতে একটা জায়গায় গিয়ে শ্রবণগোলায়, সেখানে কিন্তু অনশনের মাধ্যমে নির্দিষ্ট একটা প্র্যাকটিস জৈন ধর্মের তিনি দেহত্যাগ করেছেন। অপশন এ ইজ দ্য রাইট আনসার, জৈন ধর্ম। নেক্সট 8 নম্বর প্রশ্ন, আইভিসি অর্থাৎ সিন্ধাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার বন্দর নগরী অর্থাৎ পোর্ট কোথায় ছিল? অপশন এ কালীবঙ্গান, এটা দন্তন্য হবে, বি লোথাল, সি মহেঞ্জোদারো অ্যান্ড ডি হরপ্পা। আমরা প্রত্যেকেই জানি লোথাল হচ্ছে একটা ইম্পর্টেন্ট পোর্ট, অ্যানসিয়েন্ট পোর্ট, এবং এটাই হচ্ছে বন্দর নগরী, অথবা লোথাল ইজ দ্য রাইট আনসার। নেক্সট হিস্ট্রির একটা প্রশ্ন, প্রাচীনতম বেদ কোনটি? অপশন এ সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। বেদ রিলেটেড কিন্তু বিভিন্ন প্রশ্ন আছে, তোমরা প্রত্যেককে বিভিন্ন বেদ, কোন বেদে কী লেখা আছে, কতগুলো মণ্ডল আছে, বিভিন্ন মন্ত্র যেগুলো আছে সেগুলো কোথায় কার প্রতি উৎসর্গ করা হয়েছে, এই সমস্ত প্রশ্ন আছে, অবশ্যই দেখবে, এগুলো বিভিন্ন বইয়েতেও লেখা থাকে। তাহলে প্রাচীনতম বেদ হলো অপশন বি ঋগ্বেদ। নেক্সট 10 নম্বর প্রশ্ন, রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? অপশন এ 1971, অপশন বি 1972, অপশন সি 1973 অ্যান্ড ডি 1974। রামসার সম্মেলন একটা, রামসার বলে একটা জায়গা যেটা অবস্থিত ইরানে, এটা মূলত ওয়েটল্যান্ড কনজারভেশন অর্থাৎ জলাভূমি সংরক্ষণ রিলেটেড একটা সম্মেলন। এটা হয়েছিল 1971 সালে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট জেনারেল সায়েন্সের একটা প্রশ্ন, ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন? অপশন এ জিব্বেরেলিন, বি অক্সিন, সি সাইটোকাইনিন অ্যান্ড ডি ইথিলিন। এই ধরনের যে হরমোনগুলো আছে কার কী কাজ? অবশ্যই উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোন দুটোই পড়ে রাখবে। ফল পাকাতে সাহায্য করে অপশন ডি ইথিলিন। নেক্সট ইকোনমির একটা প্রশ্ন, অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন কতজন নিয়ে গঠিত হয়? অপশন এ 4 জন, বি 5 জন, সি 6 জন অ্যান্ড ডি 3 জন। ফাইন্যান্স কমিশনের ক্ষেত্রে আমি বলেছিলাম ট্রিক্সটা মনে রাখবে, ফাইন্যান্স কমিশন হচ্ছে 5, অর্থাৎ 5 জন নিয়ে গঠিত হয়, 5 বছর পর পর গঠিত হয় এবং 5-এরই একটা গুণিতক 280 নম্বর আর্টিকেলে এই অর্থ কমিশনের বিষয়ে লেখা আছে। তাহলে আমরা বুঝতেই পারছি অর্থ কমিশন কতজন নিয়ে গঠিত হয়? 5 জন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। 13 নম্বর প্রশ্ন, সংবিধানে শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? অপশন এ কেন্দ্রীয় তালিকা, বি যুগ্ম তালিকা, সি রাজ্য তালিকা অ্যান্ড ডি কোনোটি নয়। আমরা জানি যে সংবিধানে শিডিউল আছে 3টি আর কি, লিস্ট, যেটা একটা কেন্দ্রীয় তালিকা বা ইউনিয়ন লিস্ট, যেটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার মানে কেন্দ্রীয় পার্লামেন্ট যেটা তারা আইন প্রণয়ন করতে পারে। একটা যে রাজ্য তালিকা, স্টেট লিস্ট, রাজ্য আইন তৈরি করতে পারে বিভিন্ন রাজ্য। আর একটা যুগ্ম তালিকা, কেন্দ্র এবং রাজ্য একসাথে বা আলাদা আলাদাভাবে দুজনেরই ক্ষমতা যে আইন তৈরি করার। যদিও রাজ্য তালিকার যে আইন
সেটা আমরা জানি বিশেষ বিশেষ ক্ষেত্রে ন্যাশনাল ইন্টারেস্টে বা এমার্জেন্সি সময় বা অন্য কারণে রাজ্যসভা স্পেশাল কিছু প্রভিশন পাস করলে সেক্ষেত্রে আইন তৈরি করা যায় কিছু কিছু বিষয়ে। যাই হোক, প্রশ্ন হচ্ছে শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত। আর একটা বিষয় বলে রাখি, এই তিনটে তালিকা ছাড়াও আর একটা তালিকা আছে যেটিকে বলা হয় অবশিষ্ট তালিকা বা রেসিডুয়ারি লিস্ট। এটা মানে হচ্ছে যেমন এমন কিছু বিষয় যেটা সেই সংবিধানের তালিকায় যখন ইন্ট্রোডিউস করা হয়েছিল সেই সময় সেই কনসেপ্টটা ছিল না। যেমন হতে পারে টেলিকমিউনিকেশান, সাইবার ক্রাইম, এই সমস্ত বিষয় যেগুলো পরবর্তী ক্ষেত্রে এসছে সেগুলো রেসিডুয়ারি লিস্টে অন্তর্ভুক্ত এবং যেগুলোর ওপর ক্ষমতা দেওয়া হয়েছে কেন্দ্র সরকারকে। প্রশ্ন যে শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত। শিক্ষা কিন্তু আগে রাজ্য তালিকায় ছিল, রাজ্য তালিকাতে শিক্ষা ছিল। পরবর্তী ক্ষেত্রে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটাকে বর্তমানে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার, যুগ্ম তালিকা। নেক্সট, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ভারত স্বাধীনতা আন্দোলনে একদম শেষ পর্যায়ে গিয়ে সেখান থেকে একটা প্রশ্ন, কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে। অপশন এ ফজলুল হক, বি জাফর আলী খান, সি মোহাম্মদ আলী জিন্নাহ অ্যান্ড ডি মৌলানা শওকত আলী। প্রত্যেককে জানে এই ধরনের যে পার্টিগুলো ছিল, আমি বলেছিলাম আগের দিনই, প্রত্যেককে মুখস্থ করে প্রতিষ্ঠাতাকে কবে প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছে অপশন এ ফজলুল হক। নেক্সট 15 নম্বর প্রশ্ন এবং আজকে সেটার শেষ প্রশ্ন। এই প্রশ্নটা আলোচনা করার আগে রিকোয়েস্ট করে, যদি আমাদের চ্যানেলে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে রেখো। প্রশ্নটা হচ্ছে হিন্দু নারীদের সতী প্রথা কোন মোগল সম্রাটের আমলে নিষিদ্ধ করা হয়। অর্থাৎ সতী প্রথা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে 1829 সালে লর্ড বেন্টিংয়ের আমলে, রাজা রামমোহনের সহযোগিতা, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যে সতী প্রথাটা বন্ধ করা হয়েছিল কোন মোগল সম্রাটের আমলে। অপশন এ আকবর, বি জাহাঙ্গীর, সি ঔরঙ্গজেব অ্যান্ড ডি বাবর। একটা ট্রিক্স তোমাদের বলে রাখি, কারণ আমি বিভিন্ন আলোচনার ক্ষেত্রে ট্রিক্স বলি, যদি কখনও উত্তর আন্দাজে করতে হয় এবং এই ধরনের এমন কিছু প্রশ্ন যেটাতে কিছু ভালো করা হয়েছিল মানুষের জন্য এবং সেটা কোনো মোগল সম্রাটের ক্ষেত্রে উত্তর চাওয়া হচ্ছে, সেক্ষেত্রে আকবর উত্তর করতে পারো। যদি আন্দাজে করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখুন ঠিক হবে। তাহলে হিন্দু নারীদের সতী প্রথা কোন মোগল সম্রাটের আমলে নিষিদ্ধ করা হয়, রাইট আনসার অপশন এ আকবর। যাই হোক, আজকে আমরা আরও 15টা প্রশ্ন আলোচনা করলাম। তোমরা কত পাচ্ছ কমেন্ট বক্সে জানিও। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।